আসসালামু আলাইকুম। শেষ মুহূর্তে এসে বাংলা অর্থাৎ গুচ্ছতে যারা এক্সাম দিবা, গুচ্ছতে এক্সাম দেওয়ার জন্য বাংলার জন্য যে বিষয়গুলো তোমার পড়া উচিত বা যে বিষয়গুলো তোমার মোস্ট ইম্পর্টেন্ট, ওই বিষয়গুলো আমরা একটু তোমাদের দেখায় দেওয়ার চেষ্টা করব। এখানে একটা বিষয় হচ্ছে, তুমি যদি বাংলাতে মার্কটা পুরোপুরি তুলতে পারো, অর্থাৎ এখানে বুঝাইতেছি বাংলা থেকে তোমার সম্পূর্ণ মার্কটা তোলা সম্ভব। অর্থাৎ তুমি যদি বাংলাতে একটা ভালো মার্ক তুলতে পারো, তোমার চান্সটা মোটামুটি বলা যায় নিশ্চিত। অন্যান্য ক্ষেত্রে তোমার ল্যাকিংস থাকতে পারে, অনেকের ইংলিশে সমস্যা থাকে, জিকেতে সমস্যা থাকে, কিন্তু বাংলার ক্ষেত্রে কি হইতেছে, তোমার একটা সম্পূর্ণ সিলেবাস তোমার কাছে আছে একদম সুন্দর করে। তোমাদের যেহেতু গুচ্ছতে বাংলাতে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, গদ্য পদ্য নাটক উপন্যাস মিলে 15টা টপিক আছে। এই 15টা টপিক তুমি যদি ধরে ধরে শেষ করতে পারো, এবং পাশাপাশি কি সেকেন্ড পার্ট আছে, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, এই দুইটা পার্টের কোন বিষয়গুলো পড়লে তুমি যে নাম্বারটা আছে বাংলার জন্য বরাদ্দ, ওই নাম্বারটা ক্যারি করতে পারবা এবং গুচ্ছে তোমার চান্স অনেকাংশে আগায় রাখতে পারবা। এই বিষয়গুলো আমরা একটু দেখাই দিব, বাংলার জন্য কোন বিষয়গুলো আসলে তোমার পড়া উচিত। প্রথমত যে বিষয়টা বলবো, দেখো বাংলা গদ্যপদ্য মিলিয়ে যেহেতু তোমাদের শর্ট সিলেবাসে গুচ্ছে এক্সাম হইতেছে, সেক্ষেত্রে গদ্যপদ্য মিলিয়ে 15টার মতো টপিক আছে। ওই টপিকগুলো তো পড়বা, টপিকগুলোর কোন বিষয়গুলো পড়বা আমরা একটু ওই বিষয়গুলো দেখাই দিই। দেখো প্রথমতই আছে উপন্যাস ও নাটক। কি আছে? উপন্যাস ও নাটক। তো উপন্যাস ও নাটকের যে বিষয়গুলা, লাল সালু আছে, আর আছে কি তোমার সিরাজউদ্দৌলা নাটক আর লাল সালু উপন্যাস। ওইখান থেকে কোন বিষয়গুলো করবো, এগুলো কিন্তু আমরা স্টার দিয়ে রাখছি, এগুলা মোস্ট ইম্পর্টেন্ট। এইখানে চরিত্র কেন্দ্রিক কিছু তথ্য থাকে, বড় হচ্ছে উক্তি থাকে, তোমার যে উক্তিটা কার, প্রথম লাইন শেষ লাইন, এরকম টাইপ প্রশ্ন। এখানের মধ্যে আবার ব্যাকরণিক আইটেম আছে, সমাস থাকে, সন্ধি থাকে, এই বিষয়গুলো তুমি পড়লা। পাশাপাশি হচ্ছে ওই নাটক উপন্যাসের যে লেখক আছে, ওই লেখকের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম, যেমন সৈয়দ অলিউল্লাহ আছে, সিকান্দার আবু জাফর আছে নাটক উপন্যাসের ক্ষেত্রে, ওইটা দেখলাম। পাশাপাশি আরেকটা বিষয় দেখবে এখানে, নাটক উপন্যাস এই দুইটা নাটক। তো তোমরা এইভাবে প্রশ্নতে বাংলা সাহিত্যে প্রথম নাটক কোনটি বা প্রথম উপন্যাস কোনটি, এই টাইপ প্রশ্ন, বা গুরুত্বপূর্ণ নাটক কোনটা বা উল্লেখযোগ্য নাটক কোনটা। আমি যদি বলি কবর নাটকের কথা, এটা কার রচনা? মুনীর চৌধুরীর রচনা। তো মুনীর চৌধুরীর কবর নাটকটা ভাষা আন্দোলন নিয়ে রচনা। যদি বলে কবর যে নাটকটি আছে মুনীর চৌধুরীর কোন প্রেক্ষাপটে রচিত, তখন কি বলবো, এটা ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। আবার যদি বলি কবর কবিতা যেটা, তো এটা আবার কিন্তু তোমার জসীমউদ্দিনের লেখা। তো এই যে বিষয়গুলো, যে নাটকগুলো আছে, উল্লেখযোগ্য উপন্যাসগুলো আছে, ওইগুলা দেখবা। পাশাপাশি তোমার পাঠ্য বইয়ে যে নাটক উপন্যাসটা দেওয়া আছে, লাল সালু আর সিরাজউদ্দৌলা, ওইখানের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলা, বিশেষ করে চরিত্র নির্ভর যে প্রশ্নগুলা থাকে, ওইগুলা বেশি বেশি দেখার চেষ্টা করবা। দেখো 2 নম্বরে কি আছে, গল্প ও কবিতা। যেহেতু শর্ট সিলেবাসে তোমাদের পরীক্ষা হইতেছে, গল্প কবিতা মিলে তোমাদের গল্প আর কবিতা মিলিয়ে 12টার মতো টপিক আছে, 13টার মতো। ওই টপিকগুলো তোমরা দেখলা। ওই টপিকের কোন বিষয়গুলো দেখবা? দেখো প্রবন্ধের ক্ষেত্রে অর্থাৎ গল্পের ক্ষেত্রে একটা গল্পের বিষয়বস্তুটা একটু জানবা। যেহেতু প্রেক্ষাপট না জানলে কিন্তু তুমি গল্পের বিষয়বস্তুটা না জানলে তুমি ভালো মতো আনসার করতে পারবে না। তো এটা জানার চেষ্টা করবে। এর পাশাপাশি যে এমসিকিউ গুলো আছে, বিশেষ করে বিশেষ উক্তি যদি কোনো কিছু থাকে, বিশেষ উক্তি, গল্পের ক্ষেত্রে যদি বিশেষ উক্তি থাকে, চরিত্র নিয়ে যদি বিশেষ কোনো ইনফরমেশন থাকে, কোনো কোনো জায়গায় কিন্তু কি করে, রূপক অর্থে কোনো কিছু ব্যবহার করতেছে, পরে হচ্ছে তোমার প্রতীক আশ্রয়ে কোনো কিছু ব্যবহার করতেছে, ব্যঙ্গার্থে ব্যবহার করতেছে, এরকম কিন্তু থাকে। যেমন অপরিচিতা যদি তোমরা পড়ো, ওইখানে লেখা আছে কি, যে তোমার গল্পের যে লেখক অনুপমকে কিসের সাথে তুলনা করছে, মাগাল ফলের সাথে তুলনা করছে আর কি, অর্থাৎ ব্যঙ্গার্থে প্রয়োগ করছে এখানে। তো এই প্রয়োগগুলো তোমরা একটু বেশি বেশি করে দেখবা। চরিত্র নির্ভর যে ইনফরমেশন গুলো থাকে, ওই ইনফরমেশন গুলো একটু বেশি দেখবা। পাশাপাশি কি আছে তোমার কবিতার ক্ষেত্রেও সেম, লাইনগুলো একটু দেখে দেওয়ার চেষ্টা করবা, গুরুত্বপূর্ণ লাইনের ক্ষেত্রে কি হয়, তোমার একটা লাইন দিবে, মাঝখানে হচ্ছে একটা শূন্যস্থান দিবে, শূন্যস্থান দিয়ে বলবে এটা মানে নিচে কি। যেমন যদি বলি জিহ্বায় উচ্চারিত প্রতিটি ড্যাশ দেওয়া বললো শব্দ কবিতা, তার মানে মাঝখানে কি বসবে, সত্য। এরকম কিন্তু বিভীষণমতি মেঘনাথ থেকে একটা প্রশ্ন আসছিল, যে গতিযান নিচ্ছে দুর্মতি, এরকম টাইপ প্রশ্নগুলো আসে। তো লাইনগুলো কিন্তু কবিতার খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি কবি পরিচিতি রাখবে, অর্থাৎ কবি পরিচিতি। পাশাপাশি গল্পের ক্ষেত্রে কি তোমার লেখক পরিচিতির মোস্ট ইম্পর্টেন্ট যে সাহিত্যকর্ম, আর যদি সে কোনো পত্রিকা সম্পাদনা করে থাকে ওইটা বেশি দেখবা। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে কি দেখতেছো, শব্দার্থ উদ্ধৃতি, যেটা বললাম আর কি, উদ্ধৃতি
উদ্ধৃতি যদি থাকে, আর হচ্ছে শব্দার্থ, অর্থাৎ তুমি যখন একটা গল্প আর কবিতা পড়বা ওই গল্প আর কবিতার লাস্টে তোমার কিছু শব্দার্থ দেওয়া থাকবে, ওই শব্দার্থগুলো পড়া। পাশাপাশি সব শব্দার্থ কিন্তু গল্পের বা কবিতা শেষে দেওয়া থাকে না, কিছু কিছু ইউনিক থাকে, ওই ইউনিক গুলো খুঁজে বেড়ার চেষ্টা করবা। ধরো একটা সমার্থক শব্দ তুমি এদিকে পাইছো, চন্দ্র পাইছো, একটা শব্দ তুমি কি পাইছো, চন্দ্র পাইছো, তো তুমি দেখতেছো এই চন্দ্র তোমার সমার্থক শব্দে, অর্থাৎ মেমোরাইজিং আইটেম যে আছে বাংলা দ্বিতীয়, ওই মেমোরাইজিং আইটেমে এই সমার্থক শব্দ থেকে প্রশ্ন আসতেছে। তো চন্দ্রের যতগুলো সমার্থক শব্দ আছে তুমি এগুলো শেষ করে ফেলো, তাহলেই তো হইতেছে। আবার দেখতেছো একটা এক কথায় প্রকাশ তুমি কোথায় পাইছো, বাংলা প্রথম পত্রে। এক কথায় প্রকাশ কোথায় পাইছো, বাংলা প্রথম পত্রে। ধরো একটা প্রবন্ধ পড়তে গিয়া, তো এক কথায় প্রকাশ যেহেতু পাইছো একটা বাংলা প্রথম যেটা প্রবন্ধ পড়তে গিয়া, ওই এক কথায় প্রকাশটা তুমি পড়ে ফেলো, এক কথায় প্রকাশ ওই টাইপ যেগুলো আছে ওইগুলো পড়ে ফেলো। তো তুমি কি করবা, তোমার পড়াশোনাটা এরকম হবে রিলেট করে পড়া। ধরো বাংলা প্রথম পত্রে আমি একটা টপিক পাইছি, একটা শব্দার্থ পাইছি, আমি দ্বিতীয় পত্রে চলে যাবো ওই শব্দার্থ পড়ার জন্য। পরে হচ্ছে আমি একটা বিপরীত শব্দ পাইছি, আমি একটা সন্ধি পাইতে পারি, আমি একটা সমাস পাইতে পারি। ধরো কোন সমাস পাইছো, কর্মধারায় সমাস পাইছো, তো কর্মধারায় সমাসটা তুমি কি করবা, মানে তখনই কর্মধারায় সমাসের যে বিষয়গুলো আছে ওইগুলা একদম বইয়ে দেখে ওইটাও শেষ করে চেষ্টা করবো আর কি। অর্থাৎ তুমি রিলেট করে পড়ার চেষ্টা করবে, একটা টপিক পাইছো এই টপিক থেকে অন্য টপিকে যাবা, অর্থাৎ যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই যাবা, এভাবে রিলেট করার চেষ্টা করবা। আর যে উদ্ধৃতির কথা বলতেছি, অর্থাৎ গুরুত্বপূর্ণ লাইন উক্তি, গুরুত্বপূর্ণ লাইন উক্তি। 4 নাম্বার আছে লেখক ও পাঠ পরিচিতি, যেটা বললাম আর কি, লেখক ও পাঠ পরিচিতি। প্রথমে লেখক পরিচিতি, অর্থাৎ গল্পে থাকলে এটা লেখক পরিচিতি বলতেছে, আবার যদি কবিতা যাইতে তখন বলতেছে কি কবি পরিচিতি। আচ্ছা যাই হোক, তো এইখানে লেখকের যে কে ইনফরমেশন গুলা থাকে, প্রথমেই দেখবা সাহিত্য কর্মটা, আর কোন গ্রামে জন্মগ্রহণ করছে এটা একটু দেখবা, মাঝে মধ্যে কিন্তু এটা প্রশ্ন আসে। যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করছে এটা বেশি আসে না, কিন্তু আসে যে কাঁঠালপাড়া গ্রামে কোন সাহিত্যিক জন্মগ্রহণ করছিল, এইরকম টাইপ প্রশ্নগুলো থাকবে। আবার যদি থাকে প্রত্যেক নিবাস কোথায়, একটা প্রশ্ন আসে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা অন্য কোনো লেখকের প্রাবন্ধিকের বলে যে তার প্রত্যেক নিবাস কোথায়, অর্থাৎ পিতৃ নিবাস যেটা ওইটা কোথায়, এটা দেখলা। পাশাপাশি দেখবা কি যদি সে কোনো পত্রিকা সম্পাদনা করে থাকে, যেমন কাজী নজরুল ইসলাম, নাঙ্গল, নবযুগ এইসব পত্রিকা কি করছে, সম্পাদনা করছে। পরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর পত্রিকা সম্পাদনা করছে, প্রমোদ চৌধুরী করছে। তো এই টাইপ যদি কোনো প্রশ্ন থাকে ওইটা দেখবা। 3 নম্বরে কোনটা দেখবা, তার গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম। প্রথম উপন্যাস দেখলাম, মানে তার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা বিগত সাল বা কি বলে তোমার যদি একটা গদ্য আর পদ্য পড়ো বা লেখক পরিচিতি বা কবি পরিচিতি পড়ো, এরপরে কিছু এমসিকিউ দেওয়া থাকে যে কোনো গাইড বই, দেখবো ওইখানে কোন প্রশ্নগুলো বেশি আসতেছে, ওনার কোন সাহিত্যটা বেশি আসতেছে, নাটকটা বেশি আসতেছে নাকি উপন্যাসটা বেশি আসতেছে, তুমি তখনই বুঝতে পারবা যে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট সাহিত্যকর্ম তার, ওইটা পড়ে নিলা। এই হচ্ছে লেখক পরিচিতির ক্ষেত্রে, পাঠ পরিচিতির ক্ষেত্রে। আর পাঠ পরিচিতির ক্ষেত্রে কোনটা, ওইখানে কিন্তু কি ইনফরমেশন গুলা দেওয়া থাকে যে এই যে কবি পরিচিতি বা এই যে কবিতাটা বা এই যে গল্পটা, এইটার মূল বিষয়বস্তু হচ্ছে এটা। তো যখন তুমি একটা বিষয়ের মূল বিষয়বস্তু জানতে পারবা তখন তোমার কাছে গল্পটা ইজি হয়ে যাবে, এটা হচ্ছে বিষয়। তো বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে এই জিনিসগুলো তোমরা একটু পড়বা, উপন্যাস, নাটক, গল্প, কবিতা, শব্দার্থ, উদ্ধৃতি, আর হচ্ছে রিলেট করে পড়ার চেষ্টা করবা। যেহেতু বাংলা প্রথম দুইটাই মিলিয়ে প্রশ্ন আসতেছে, সেক্ষেত্রে বাংলা প্রথমে যদি সেকেন্ড পার্টের কোনো কিছু পাইতেছো, সেকেন্ড পার্টে গিয়ে ওইটা সাথে সাথে পড়ে নেওয়ার চেষ্টা করবা। দেখো বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে কি আছে, নত্যবিধান, সত্যবিধান আছে। কি আছে, নত্যবিধান, সত্যবিধান। নত্য সত্যবিধান কোন তত্ত্বের আলোচ্য বিষয়, অবশ্যই ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। পরে আছে কি ধ্বনি, পরে আছে কি শব্দ, 3 ধরনের প্রকারভেদ, সবগুলা পড়তে হবে। দেখো শব্দে যে 3 ধরনের প্রকারভেদ আছে ওইগুলা সহ, প্রকৃতি প্রত্যয় আছে, সমাস আছে, সমাসটা সুন্দর করে বলার চেষ্টা করবা। পরে আছে কারক, বিভক্তি, পুরুষ ও সংখ্যাবাচক শব্দ, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বলে এইভাবে যে এই শব্দের পুরুষবাচক শব্দ কি, পরে বলে এটার পরে আবার বলে নিত্য পুরুষবাচক কোনটা, পরে হচ্ছে তোমার নিত্য স্ত্রীবাচক কোনটা, পরে হচ্ছে তোমার বিদেশি স্ত্রীবাচক কোনটা, এই টাইপ যে প্রশ্নগুলো আছে এগুলা পড়ে নেওয়ার চেষ্টা। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একটা না একটা গুচ্ছের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন থাকে। পরে আছে বচন, বাক্যের পদবিন্যাস, 10টা টপিক এদিকে আছে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে। আশা করি এই টপিকগুলো যদি তুমি ভালো মতো কভার দিয়ে যেতে পারো, তোমার যে বাংলার জন্য নাম্বারটা বরাদ্দ ওই নাম্বারটা তুমি অনেকটাই কভার দিতে পারবা। আচ্ছা যাই হোক, আর পরবর্তীতে আছে তোমার মুখস্থ আইটেম, মেমোরাইজিং আইটেম। তো মেমোরাইজিং আইটেম কোনগুলো তোমার পড়তে হইতেছে, শব্দার্থটা প্রথমে পড়তে হইতেছে। শব্দার্থ যদি বলি, এই যে শব্দার্থ কি পড়তে হইতেছে তোমাদের, প্রথমে বলতেছে শব্দার্থ, পরে আছে বানান,
বানান, দেখো বিভিন্ন সময় বলে যে নিচের কোনটি শুদ্ধ বানান, এইভাবে প্রশ্ন আসে। তো তোমার তিনটা অপশন অবশ্যই ভুল থাকবে, আরেকটা শুদ্ধ থাকবে। এমনও হইতে পারে তোমার চারটা যে অপশন আছে চারটাই দিল তোমার অন্য টাইপ, অর্থাৎ একই শব্দ না, আলাদা আলাদা দিল, তখন কিন্তু তোমার জন্য একটু টাফ হয়ে যাবে। সেক্ষেত্রে বানানটা একটু দেখবা আর কি। এক কথায় প্রকাশ আছে, বাগধারা আছে, প্রতিশব্দ বিপরীত শব্দ, একটা আছে কি পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ কিন্তু এখন যদি তোমরা যে ইউনিভার্সিটি গুলো পরীক্ষাগুলো হয়ে গেছে এগুলো একটু চেক করলেই দেখবা পারিভাষিক শব্দ থেকে সব ইউনিভার্সিটিতে একটা না একটা প্রশ্ন থাকতেছি। সেক্ষেত্রে পারিভাষিক শব্দটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করা। পারিভাষিক শব্দ আর একটা কি তোমার বাগধারা, বানান, শব্দার্থ, বাকিগুলোও পড়তে হবে। বাকিগুলো পড়তে হবে না এরকম না, বাকিগুলোও তোমরা পড়বা। সবসময় চেষ্টা করবা পড়াশোনাটা কি করে পড়া, রিলেট করে পড়া। তো বাংলার জন্য তোমার যদি যে নাম্বারটা তোমার বরাদ্দ আছে ওই নাম্বার থেকে যদি তুমি একটা ভালো নাম্বার তুলতে পারো তোমার চান্সটা অনেকাংশে এগিয়ে যাবে। কারণ অনেকে কি করে ইংলিশে দুর্বলতা থাকতে পারে, জিকে অনেকে মুখস্থ করতে পারে না, সেক্ষেত্রে বাংলা তোমার জন্য বেস্টই হইতে পারে যদি তুমি এই টপিকগুলা খুব সুন্দরভাবে তোমার একটা গুছানো প্রিপারেশন নিতে পারো। আর এটার ক্ষেত্রে অবশ্যই তোমার স্মার্টলি পড়াশোনা করতে হবে এবং কনসিস্টেন্সি ধরে রেখে পড়াশোনাটা চালাই নিতে হবে। এখানে কিন্তু তোমাদের বেশি টপিক নেই, বাংলা আর হচ্ছে তোমার মানে বাংলা প্রথম আর বাংলা দ্বিতীয় মিলিয়ে কয়টা টপিক আছে, এইদিকে যদি ধরি 5টা আর হচ্ছে তোমার এদিকে 10টা এদিকে 6টা, তো মোট কয়টা হচ্ছে 20-21টা টপিকের মতো তোমার এখানে আছে। এই টপিকগুলো যদি তুমি পড়ে নাও তোমার জন্য বাংলাতে যত বিষয় আছে বা গুচ্ছের জন্য যা লাগে সব তোমার কমপ্লিট হয়ে যাবে। তো এই টপিকটা তোমরা ইচ্ছা করে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, এখনো সময় অনেক আছে, প্রতিদিন একটা একটা টপিক ধরে ধরে শেষ করতে পারবা। তোমাদের এখনো 1 মাসের উপরে আছে, সেক্ষেত্রে কিন্তু এটা খুবই সহজ একটা টেকনিক বলা যাইতে পারে। তো আচ্ছা যাই হোক, তোমরা এই বিষয়টা দেখলা বাংলার ক্ষেত্রে। তো পরবর্তীতে তোমরা যদি এই শেষ মুহূর্তে আইসা অনেকে খেয়ে হারিয়ে ফেলে পড়াশোনার ক্ষেত্রে, কনসিস্টেন্সি থাকে না, হতাশা কাজ করে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিছে, এক্সাম হয় নাই, ভালো হয় নাই বা মেরিট আসে নাই, সেক্ষেত্রে তোমরা কিন্তু লাস্ট অপশন বলা যায় এটা। আর যারা তোমরা সেকেন্ড টাইমের আছো তোমাদের তো আসলে বলার কিছু নেই, যেহেতু এটা তোমাদের লাস্ট অপশন। তো টার্গেট নিয়ে এগিয়ে যাও, যে তোমাদের টপিকগুলা দিলাম ওই টপিকগুলা সুন্দর করে যদি পড়া হয়ে থাকে ওইগুলো আবার রিভাইজ দাও, যদি পড়া না হয়ে থাকে আজকে থেকে খাতায় লিখে প্রতিটা টপিক প্রতিদিনে শেষ করবো, অথবা একটা রুটিন মেক করো যে আমি এই কয়টা টপিক এই কয়দিনে শেষ করে দিব। না হয় কিন্তু তোমার দ্বারা আগানো অসম্ভব, যেহেতু তোমার লাস্ট একটা অপশন আছে গুচ্ছ। এছাড়াও তোমরা যারা এই গুচ্ছের ক্ষেত্রে পরীক্ষা বড় হচ্ছে, তোমরা যারা গুচ্ছে পরীক্ষা দিবা সেক্ষেত্রে হচ্ছে অনেকে এক্সাম দেয় না, অনেক পড়াশোনা করছো, পরবর্তীতে এক্সামের ক্ষেত্রে কি হয় দেও নাই, তো পরীক্ষার হলে গিয়ে অনেকের সমস্যা হয়, টাইম মেনটেন করতে পারো না, সময় চলে যায়, প্রশ্ন আনসার করতে পারো না। সেক্ষেত্রে তোমরা চাইলে আমাদের এক্সাম ব্যাচ চলতেছে গুচ্ছের ক্ষেত্রে, ওই এক্সাম ব্যাচে ভর্তি হইতে পারো। পাশাপাশি হচ্ছে রিভিশন ব্যাচ চলতেছে, ওইখানে তোমরা ভর্তি হয়ে নিজেদের যে ল্যাকিংস গুলা আছে ওই ল্যাকিংস গুলা তোমরা দূর করে নিতে পারো। পাশাপাশি বলবো সবসময় পড়াশোনার ক্ষেত্রে কনসিস্টেন্সিটা মেনটেন করে পড়াশোনাটা করবা। পড়াশোনার ক্ষেত্রে একদিন ধরো 10 ঘন্টা পড়ো আরেকদিন পড়লাই না, এরকম পড়ো না। প্রতিদিন যদি 7 ঘন্টা পড়ো ওইটা রেগুলারিটি মেনটেন করে পড়াশোনার চেষ্টা করবো, আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করবা, কমানোর দরকার নাই। তো এই ছিল মূলত মূল বিষয়। তোমরা যারা আসলে গুচ্ছে বাংলা নিয়ে বেশি চিন্তিত, বাংলা প্রথম আর দ্বিতীয়ের ক্ষেত্রে এই টপিকগুলা যদি তুমি পড়ে যেতে পারো, আশা করি ফুল যে তোমার মার্কটা ওই মার্কটা পাওয়ার সম্ভাবনা তোমার বেড়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। আর তোমরা যারা কনসিস্টেন্সি না নিয়ে পড়াশোনা করবা, একটা টার্গেট ফিক্সড না করে পড়াশোনা করবা, সেক্ষেত্রে তোমরা অনেক পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। আর এই টপিকগুলা সুন্দর করে পড়ে যাওয়ার চেষ্টা করবা, তোমাদের জন্য শুভকামনা রইল।